পিয়ার নিয়ে আমাদের যেমন ধরেন আমরা 7টা যে আমাদের রাজনৈতিক প্রস্তাব ছিল যে সংস্কারের, একদম প্রথম থেকে যে আমরা সংস্কারের প্রস্তাব দিছিলাম, রাষ্ট্র চিন্তায় থাকতো যে প্রস্তাব দিলাম, সেটা পিয়ারের পক্ষে আমরা কথা বলছিলাম। আমরা জনগণের সাথে মাঠ পর্যায়ে যখন আসলে অনেক বেশি কথা বলছি, মানুষকে যখন এটা নিয়ে কথা বলতে গেছি, তাতে আমরা দেখছি জনগণের মধ্যে এটা পপুলার করা আরেকটু সময় সাপেক্ষ। তখন আমরা কিন্তু আমাদের প্রস্তাব রাষ্ট্রচিন্তাতে পিয়ারের 100% পিয়ারের পক্ষে ছিলাম। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে যখন আমরা আসছি, ততদিনে কিন্তু আমরা একটা মিশ্র পদ্ধতির কথা বলছি। আমরা বলছি যে পিয়ারও লাগবে, আবার ডিরেক্ট ইলেকশন যেটা হয়, যেটাকে আসলে আমরা এখনকার যে নির্বাচন পদ্ধতি, এইটাও রাখার পক্ষে আমরা বলছি। কিন্তু আমরা পিয়ারটা ইন্ট্রোডিউস করতে চাই, কারণ পিয়ার হচ্ছে এই যে নির্বাচনী ব্যবস্থা, এর মধ্যে আসলে প্রকৃতপক্ষে অধিকতর প্রতিনিধিত্বশীল, মানে বেশি মানুষের, কোনো মানুষের ভোটেই অকার্যকর হয় না সেখানে। কিন্তু এটার জন্য যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সচেতনতাটা তৈরি করা দরকার, সমাজে এখনও এটা তৈরি হয় না। পিআর পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে প্রায় সব দলের বিরোধ চলছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, পিয়ার নিয়ে আমাদের যেমন ধরেন আমরা 7টা যে আমাদের রাজনৈতিক প্রস্তাব ছিল যে সংস্কারের, একদম প্রথম থেকে যে আমরা সংস্কারের প্রস্তাব দিছিলাম, রাষ্ট্র চিন্তায় থাকতো যে প্রস্তাব দিলাম, সেটা পিয়ারের পক্ষে আমরা কথা বলছিলাম। আমরা জনগণের সাথে মাঠ পর্যায়ে যখন আসলে অনেক বেশি কথা বলছি, মানুষকে যখন এটা নিয়ে কথা বলতে গেছি, তাতে আমরা দেখছি জনগণের মধ্যে এটা পপুলার করা আরেকটু সময় সাপেক্ষ। তখন আমরা কিন্তু আমাদের প্রস্তাব রাষ্ট্রচিন্তাতে পিয়ারের 100% পিয়ারের পক্ষে ছিলাম। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে যখন আমরা আসছি, ততদিনে কিন্তু আমরা একটা মিশ্র পদ্ধতির কথা বলছি। আমরা বলছি যে পিয়ারও লাগবে, আবার ডিরেক্ট ইলেকশন যেটা হয়, যেটাকে আসলে আমরা এখনকার যে নির্বাচন পদ্ধতি, এইটাও রাখার পক্ষে আমরা বলছি। কিন্তু আমরা পিয়ারটা ইন্ট্রোডিউস করতে চাই, কারণ পিয়ার হচ্ছে এই যে নির্বাচনী ব্যবস্থা, এর মধ্যে আসলে প্রকৃতপক্ষে অধিকতর প্রতিনিধিত্বশীল, মানে বেশি মানুষের, কোনো মানুষের ভোটেই অকার্যকর হয় না সেখানে। কিন্তু এটার জন্য যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সচেতনতাটা তৈরি করা দরকার, সমাজে এখনও এটা তৈরি হয় না। আমরা এই জন্য এইবার যখন আসলে 2 হাউজের গল্প আসছে, তখন আমরা বলছি যে আমাদের প্রস্তাব ছিল একটা হাউস, প্রথম দিকে আমাদের প্রস্তাব ছিল একই হাউসের 300 সিট হচ্ছে পিয়ারে আসবে, 300 সিট আসলে ডাইরেক্ট ইলেকশনে আসবে। কিন্তু যখন এই জায়গায় আমরা প্রেস করি নাই, আমরা যখন দেখছি অধিকাংশ রাজনৈতিক দল আপার হাউস করতে চায় এবং লোয়ার হাউস করতে চায়, আমরা আমাদের প্রস্তাব থেকে সরে গিয়ে আপার হাউসে গেছি। এবং আপার হাউসে আমরা তখন বলছি যে আপার হাউস যদি থাকে, তাহলে আপার হাউসটা পিয়ার পদ্ধতিতে হইতে পারে, তাদের পিয়ার ইন্ট্রোডিউস হবে। কিন্তু পিয়ারের ব্যাপারে জনগণের এইরকম উপলব্ধি হবে না যে তার সংসদে কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি সে নির্বাচিত করে পাঠায় না। কিন্তু এটার ভেতর দিয়ে আস্তে আস্তে পিয়ারটা বাংলাদেশে চালু হবে। এই জন্যে আমরা বিএনপি যেটা বলতেছে, এইটার মধ্যে তাদের কোনো যুক্তি আছে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো যুক্তি আমাদের কাছে চোখে এখনও পড়ে না। যদি ধরেন তারা মনে করে যে আপার হাউস ও লোয়ার হাউসের মতো নারী আসনের মতো করে এটা দিতে হবে, তাইলে আসলে আপার হাউস একটা বাড়তি বোঝা হবে, আপার হাউসের কোনো দরকার নাই। আপার হাউস আসতে পারে তখনই যখন আসলে পিয়ার সিস্টেমটা এখানে আসবে এবং লোয়ার হাউসের উপরে তাদের এক ধরনের একটা ন্যূনতম একটা ব্যালেন্স, পাওয়ার ব্যালেন্সের একটা প্রশ্ন থাকবে। পিনাকি ভট্টাচার্য বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, আপনার মতামত? আসলে আমি পিনাকি ভট্টাচার্যের এসে মানে কোনো বক্তব্য নিয়ে মন্তব্য করতে চাই না। আমি মনে করি না যে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি হওয়া উচিত, কীরকম হওয়া উচিত, এইটা এখন মানে খুব দূরে থেকে বসে ধরেন খুব একটা ইয়ের মতো করে বলে দেওয়া যায় এবং এটা অন্যরা কেউ খুব গুরুত্বের সাথে নেয়, এটা আমার মনে হয় না। পিনাকির বক্তব্য পিনাকির থাকুক, এটা বিএনপি কীভাবে দেখবে, অন্যরা কীভাবে দেখবে, সেরকম থাকুক। আমি এটার ব্যাপারে কেবল এটা তার মন্তব্য, এটুকুই আমি মনে করতে চাই, এর বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। আপনি কি মনে করেন জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া উচিত? রাজনীতি সবাইকেই করতে দেওয়া উচিত আমি মনে করি, যুদ্ধাপরাধীরা ছাড়া, কিংবা এখানে পাচারের। আমাদের রাজনৈতিক সংগঠন থেকে আমরা 2 ধরনের মানুষের ব্যাপারে, 2 ধরনের কি বলা যায় রাজনৈতিক শক্তির ব্যাপারে আমাদের বিরোধিতার কথা আছে, কিন্তু তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না আমরা এটাও মনে করি না। এটা কেবলমাত্র আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা যারা করছে, তাদের আসলে বাংলাদেশ রাষ্ট্রে রাজনীতি করাটার অধিকার থাকাটা কিভাবে আপনি ভাববেন, সেটা একটা ভাবার ব্যাপার আছে। গণহত্যার সাথে যারা যুক্ত, তাদের আসলে
তাদেরকে আমি মনে করি এগুলির সবগুলিকে আমি মনে করি বিচার করা উচিত। কারণ একটা ন্যায় প্রতিষ্ঠা, বিচারটাকে যদি আপনি ন্যায় প্রতিষ্ঠার পথ হিসেবে দেখেন, বিচারকে আপনি দুইভাবে দেখতে পারেন। বিচারকে আপনি দেখতে পারেন শাস্তি দেওয়ার একটা উপায় হিসাবে, আরেকটা বিচারকে আপনি ভাবতে পারেন যে এটা ন্যায় প্রতিষ্ঠার একটা পদ্ধতি হিসাবে। আমি মনে করি বিচার হচ্ছে শাস্তি মূল ব্যাপার না, বিচার হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাউকে শাস্তি দিবে, কাউকে মুক্তি দেবে। তো বিচারটা হওয়া দরকার। এখন এইটা রাজনীতি বন্ধ করে দেওয়ার পক্ষে আমি না, আসলে আমরা দলগতভাবে কারোরই রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার পক্ষে না। কিন্তু পাচারকারী এবং ধরেন গণহত্যাকারী তাদের আসলে রাজনৈতিক অধিকার সীমাবদ্ধ করার প্রশ্নে আমাদের আসলে এক ধরনের মতামত আছে। গণহত্যা তো অভ্যুত্থানের সময় তো গণহত্যা হয়েছে। হ্যাঁ, যারা গণহত্যা করছে এই জন্যই তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এখানকার মানুষ আসলে স্থগিত করছে। কিন্তু তাদের বিচার করতে হবে, এটা আমি মনে করি। গণহত্যা না, ৭১-এর যে অর্থে গণহত্যা, এইবারের যেটা হয়েছে এটা হচ্ছে আসলে গণহত্যার একটা আমাদের বাংলার কতগুলো সমস্যা আছে। বাংলাতে জেনোসাইড এবং ম্যাস কিলিং এই দুইটাকে এক মনে করা হয়। গণহত্যা হচ্ছে জেনোসাইড যেটাকে আমরা বলি, আর ব্যাপক মাত্রায় মানুষকে খুন করা হচ্ছে জনগণকে খুন করা, মাস কিলিং যেটা। এইবার যেটা হয়েছে এটা হচ্ছে গণহত্যা এই অর্থে, মাস কিলিং অর্থে। আর ৭১-এ যেটা হয়েছে এটা জেনোসাইড অর্থে। তো ৭১-এর সাথে ২৪-এর গণহত্যাকে এক করে বোঝা যাবে না, দুইটার মধ্যে মাত্রাগত পার্থক্য আছে, মাত্রা উদ্দেশ্য দুইটারই পার্থক্য আছে। জামাতের আমিরের জাতির কাছে যে ক্ষমা চাওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন? এইটা তো তাদের প্রতিদিনই চাইতে হবে। ক্ষমা চাওয়াটাকে আমি জামাতের আমাদের ক্ষমা চাওয়াটাকে আমি বিশেষ কোনো ঘটনা মনে করি না। তাদের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তার প্রতিদিনই তার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু জনগণ তাকে ক্ষমা করতে পারে কি না, আমরা যে জেনারেশন আমাদের ক্ষমা করার অধিকার আছে কি না, সেইটা একটা প্রশ্ন। আমি ধরেন কতগুলো ক্ষমা করার অধিকারের একটা সীমা আছে আইনে। কোনো কোনো অপরাধ আপনি আপোষ করা যায়, মানে এটা ক্ষমা করা যায়। কোনো কোনো অপরাধ আপনি আসলে ক্ষমা করতে পারেন, আপোষ করতে পারেন। আমি যদি আপনার সাথে আপনাকে একটা ঘুষি মারি কিংবা আপনাকে একটা গালি দেই, আপনি এটা আমাকে আপোষে মাফ করে দিতে পারেন এবং এটা মামলা হইলেও আপনি আপোষে তুলে নিতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে খুন করি, আপনার কেউ যদি মামলা নাও করে, রাষ্ট্র নিজে আপনার পক্ষে হয়ে মামলা করতে বাধ্য, এবং এই মামলাটা কোনোভাবে আপোষযোগ্য না। তাইলে কি আসলে মানুষ হিসেবে আমি কাকে ক্ষমা করতে পারবো এবং কি করতে পারবো না, সেটাও তো একটা অন্যরকম প্রশ্ন। এটা এরকম না। তবে ভুল এবং ভুল থেকে শিক্ষা নেওয়া, ভুলের স্বীকৃতিতে ক্ষমা চাওয়া, এটার তো অন্য একটা সামাজিক এবং রাজনৈতিক মূল্য আছে। আমি অপরাধ করছি, আমি ভুল করছি, আমি যদি আপনার কাছে বলি যে ভাই আমি ভুল করছি, তা আপনি মানুষ হিসেবে তো আপনার মধ্যে আমার সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি হবে যে আমি অনুতপ্ত, আমার অনুশোচনা হয়েছে। এইটাও এক ধরনের শাস্তি, এইটাও এক ধরনের বিচার, এটা হইতেই পারে। সেটা আরেকটা প্রশ্ন। বিএনপি এবং জামাত দীর্ঘদিন জোটে ছিল, এখন তারা আলাদা নির্বাচন করবে, এটাকে কিভাবে দেখছেন? এটা তাদের দুই দলের ব্যাপার। আমি আসলে বিএনপিকে কিংবা আসলে জামাতকে কাউকেই খুব বেশি পরিমাণে ধরেন এই বিষয়ে এদের সাথে আমার কথা হয়নি। জামাতের সাথে তো কথা হওয়ার প্রশ্ন নাই, বিএনপির সাথেও ধরেন এটা নিয়ে খুব আলাপ হয়নি। কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে আসলে বিএনপি একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে অনুধাবন করছিল যে জামাতের সাথে তার যে গাঁটছড়া, এইটা তাকে বাংলাদেশের রাজনীতিতে ক্রমাগত তাকে আসলে বেকায়দায় ফেলতেছিল, এবং বাংলাদেশের রাজনীতি থেকে জামাতের সাথে থেকে তাদের আলাদা হওয়ার এই চেষ্টা দীর্ঘদিনের, এবং এই চেষ্টার ভেতর দিয়ে তারা কিন্তু তাদের ওই ২০ দলীয় জোটকে আসলে এক ধরনের অকার্যকর করছে। তারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে বা অন্যদের সাথে যুক্ত হয়েছে, এবং এখন পর্যন্ত নির্বাচনী কোনো ঐক্য গড়ে তোলে নেই। কাদের সাথে গড়ে তুলবে আমরা জানি না, কিন্তু নির্বাচনী ঐক্য এবং রাজনৈতিক ঐক্যের মধ্যে তো এমনিও পার্থক্য আছে। সেই দিক থেকে আমি মনে করি যে জামাতের কাছ থেকে যে বিএনপি আলাদা হয়েছে, এটা বিএনপির জন্য, বিএনপির রাজনীতির জন্য অনেক বেশি আসলে ইতিবাচক হয়েছে। বিএনপিকে এখানকার যে মধ্যবিত্ত অগ্রসর অংশ, মানবিক মানুষরা যে আসলে বিএনপিকে কিছু পরিমাণে আগের তুলনায় তার যে গ্রহণযোগ্যতা বাড়ছে, এইটার একটা কারণ হচ্ছে জামাত থেকে তাদের আসলে আলাদা হওয়া, সেইটা তাদেরকে ক্রেডিবিলিটি দিচ্ছে। অভ্যুত্থানের পর আজকের দিন পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? অভ্যুত্থানের পরে অবশ্যই পজিটিভ অর্থে দেখি আমি যে একটা অগ্রগতি, কিন্তু এটা যতটা আশা করা গেছিল, কিংবা আসলে থাকে না যে কত বিনিয়োগ করে আপনি কত পাচ্ছেন, সেই জায়গায় হয় মনে হয় যে আমরা অনেক বেশি রক্ত দিচ্ছি,
অনেক বেশি জীবন দিচ্ছি, অনেক মানুষ আমরা আহত হয়েছি, হাজার হাজার কোটি কোটি মানুষ আমরা আসলে এটার মধ্যে যুক্ত হয়েছি, কিন্তু সেই তুলনায় যদি বলেন তাইলে অ্যাচিভমেন্টটা কম। কিন্তু এটা এখনো পর্যন্ত আমি আশাবাদী যে এটা হচ্ছে অগ্রসরমান, এবং ইতিহাসের গতি হচ্ছে অনেক সময় অনেক দ্রুত আগায়, অনেক সময় আসলে স্লো আগায়। স্লো আগাচ্ছে কিন্তু অগ্রসরমান।